ভালোবাসার সকল রকমের ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। সবার আগে ভিডিও পেতে বেল বাটনে ক্লিক করুন। লাভ আর হেট, ইভেলিনা তুর্য পর্ব ৪৫। প্রাপ্তবয়স্ক ও মুক্ত মনস্কদের জন্য পর্বটি সম্পূর্ণ উন্মুক্ত। পিটার্সবার্গের ঘন অরণ্যের শেষ প্রান্তে মাউন্ট আরান্তকের উঁচু চূড়ায় একটি ক্লিফ সাইড গ্লাস পেইন্ট হাউস আছে। বুনো গাছপালা আবছা পড়ায় লোকচক্ষুর আড়ালে সেই গ্লাস হাউস। সূর্যাস্তের সময় লাল আভার দিগন্তের সীমা পেরিয়ে পেইন্ট হাউসে পড়ল, তার রঙে পরিবর্তন আসে। মুহূর্তেই এক অপ্রার্থিব রূপ বদল ঘটে সেখানে। পেইন্ট হাউসের ঊর্ধ্বাংশ সিংহের মাথার আকৃতির। ডেনমার্কের একজন সফল বিজনেসম্যান, রাশিয়ার একজন মোস্ট ওয়ান্টেড আন্ডারওয়ার্ল্ড মাফিয়ার গোপন ডেরা মূলত এটা। বেডরুমের এক প্রান্তে সম্পূর্ণ স্বচ্ছ কাচের তৈরি বাথরুম। বেডরুমে শাওয়ারের ঝর্ণা থেকে অবিরাম ঝরে পড়া পানির উষ্ণতায় কাচের দেয়ালগুলো ক্রমেই ঘন ধোঁয়াটে বাষ্পের চাদরে আবৃত হয়ে পড়ছে। সেই ঝাপসা কাচের ওপাশে দেখা যাচ্ছে এক দীর্ঘদেহী পুরুষের অবয়ব। বাষ্প আর পানির মেলবন্ধনে তার নগ্ন শরীরের ভাঁজ, চওড়া কাঁধ আর ফুলে ফেঁপে ওঠা পিঠের পেশিগুলো বেডরুম থেকে আবছা অবলোকন করা সম্ভব। ভেতর থেকে পুরুষটা যেন মাত্রা অতিরিক্ত রাগে উন্মাদ হয়ে এই অসময়ে শাওয়ার নিচ্ছে। তা বেডরুমের আলিশান বিছানায় পায়ের ওপর পা তুলে বসে থাকা রমণী নিখুঁতভাবে অনুধাবন করতে পারল। রমণীর পরনে ওভারসাইজ শার্ট আর ফ্লোরাল জিন্স, পা হাতে একটা YSL এর চেরি রেড ব্যাগ। গোসল শেষ করে কোমরে একটি সাদা তোয়ালে পেঁচিয়ে ধীর পায়ে বাথরুম থেকে বেরিয়ে এলো দীর্ঘদেহী পুরুষ। শরীরটা ঠিকমতো মোছা হয়নি, চওড়া বুক আর কাঁধ বেয়ে এখনও পানির অবাধ্য ফোঁটাগুলো টপ টপ করে গড়িয়ে পড়ছে মেঝেতে। হাত দিয়ে সিক্ত চুলগুলো পেছনের দিকে ঝেড়ে ঝাপসা দৃষ্টি পরিষ্কার করতেই পা থামিয়ে দিল আদ্রিয়ান। বেডরুমের বেডে রাহাকে এক হাঁটুর উপর অপর হাঁটু ভর দিয়ে বসে থাকতে দেখে ক্ষণিকের জন্য আদ্রিয়ানের পায়ের গতি স্লোথ হয়ে গেল। পরক্ষণেই রাহাকে উপেক্ষা করলো, এমনভাবে যেন রাহার রুমে এক অদৃশ্য মানবী বই কিচ্ছু নয়। ক্যাবিনেট থেকে একটি নাইট স্যুট বের করে কোনো দ্বিধা ছাড়াই গাঁথিয়ে নিল পুরুষালী দেহে। অতঃপর টেবিলের ওপরে রাখা অরেঞ্জ জুসের গ্লাসটা এক চুমুকে পুরো শেষ করে নিল। কাটা হাতের ক্ষতবিক্ষত স্থানে অত্যন্ত ঠান্ডা পানির মেডিসিন প্রয়োগ করলো। আদ্রিয়ান তাকে উপেক্ষা করছে দেখে অষ্টাধরের কোণে এক চিলতে তাচ্ছিল্যের হাসি ফুটিয়ে পা নাড়াতে লাগলো রাহা। কারণ রাহা খুব ভালো করেই জানে গ্যাংস্টার বসের বক্ষস্থলের মধ্যে ভেতরকার আগুনটা কোথায় চলছে। রোজকে যে ইউয়ান ডেনমার্কে নিয়ে গিয়েছে, মূলত সেই ক্ষোভেই আদ্রিয়ানের কলিজা যে পুড়ে খাক হয়ে যাচ্ছে, তার রাহার গ্রে আইস আড়াল হয়নি। রাহা পা নাড়ালো, থামিয়ে অত্যন্ত ধারালো ও তাচ্ছিল্য ভরা কণ্ঠে বলে উঠল, যা। হা, প্রেমিকার জন্য বুক পুড়ে, সো স্যাড। 31+ এইচে এসে একটা ম্যারিড মেয়ের জন্য নিজের জীবনটা এভাবে তেনা করে দিচ্ছে আদ্রিয়ান সাভলকভ। আগে ম্যানার্স শিখুন। কথাটা শোনা মাত্রই যেন সর্বাঙ্গের তাপমাত্রা মাইনাসে নেমে এলো গ্যাংস্টার বচের। আদ্রিয়ান নিজের শক্ত হয়ে যাওয়া চোয়াল দিয়ে এক তীরের মতো তীক্ষ্ণ ও তীর্যক দৃষ্টি নিক্ষেপ করলো রাহার দিকে। সেই চাহনিতে এতটাই পৈশাচিক হিংস্রতা ছিল যে কোনো সাধারণ মানুষের ভয়ে কুঁকড়ে যেতে বাধ্য। কিন্তু রাহা তো অন্য ধাতুতে গড়া। সোজা আদ্রিয়ানের ওপর থেকে নিচ পর্যন্ত খুঁটিয়ে দৃশ্যমান বক্ষস্থলের মধ্যস্থে অবস্থানরত কালো তিলটায় নজর বুলিয়ে ঠোঁট উল্টিয়ে বলল, আহ, নট ব্যাড। কিন্তু রাহা কাউকে ভয় পায় না, চোখ নামান।
আদ্রিয়ান বাঘের মতো নিঃশব্দে হিংস্র পদক্ষেপে এগিয়ে এসে একদম রাহার মুখোমুখি দাঁড়ালো। লাল লাল অক্ষিদয় অত্যন্ত ধীর বজ্রকঠিন কণ্ঠে প্রশ্ন করল, এই দুর্গম পাহাড়ে এখন কিভাবে এলে তুমি? ইউভান জানে তো? এসেছো ভালো কথা, কিন্তু আমার বেডরুমে ঢোকার স্পর্ধা কিভাবে হলো? গার্ডসরা কোথায়? ধারযুক্ত গম্ভীর পুরুষালী কণ্ঠ কণ্ঠস্বর কুণগহরে প্রবেশ করতেই রাহা ভেতরে খানিকটা নড়ে চড়ে উঠল। মূলত তাদের ফার্ম হাউসটা থেকেই রাহা আদ্রিয়ানের গ্লাস পেইন্ট হাউসের লোকেশন জানতে পেরেছে। যদিও রমিনী খুব ভালো করেই জানে ইউভান যদি কোনোভাবে জানতে পারে যে রাহা এখানে এসেছে, তবে রাহার উপর চরম ক্ষুব্ধ হবে, তা তো নিশ্চিত। আপনার গার্ডরা আটকাবে আমায়? ও শিট, ফাক। আমাকে আটকানো ক্ষমতা তো স্বয়ং আপনারও নেই। বলে বিছানা থেকে এক ঝটকায় উঠে দাঁড়ালো রাহা মূলত আদ্রিয়ানের ভেতরে জ্বলতে থাকা ক্ষোভ আর ক্ষতটাতে নুনের ছিটা দিতেই বেসুরো কণ্ঠে বলে উঠল, বান্ধবী যখন জামাই লইয়া আমার চোখের সামনে দিয়া রঙ্গ কইরা ফাইটটা যায়, বুকটা ফাইটটা যায়। আমাকে কি ইউভান পেয়েছ? এসব সস্তা গান শুনে রেগে যাব? আদ্রিয়ান শাহের রাগের পেছনেও 10টা কারণ থাকে। নিজের রাগ অপচয় করার আগেও 10 বার ভাবি আমি। নাক কুঁচকে উঠল রাহার। আদ্রিয়ান হাত উঁচিয়ে অত্যন্ত রুক্ষ ভঙ্গিতে রুমের দরজার দিকে ইশারা করলো, তলোয়ারের ধারালো ফলার মতো বলল, যেভাবে এসেছো সেভাবেই চলে যাও রাহা, না হলে পাহাড়ের খাড়াই থেকে নিচে আশ্রে ফেলবো, আর তখন তোমার ভাইও তোমাকে বাঁচাতে পারবে না। রাহা নিজের চেরি রেড ব্যাগটা একটু ঝাঁকিয়ে বাঁকা হাসলো। রাহাকে অন্যরকম লাগছে আজ। রাহাকে যতটুকু চিনে আদ্রিয়ান, এই মেয়ে মোটেও তো এমন ছিল না। ওহ কাম অন, আমি আপনাকে তেল মারতে আসিনি। চলুন সিরিয়াস কথায় আগে একসাথে ডিনার করা যাক। আই এম হাংরি। আদ্রিয়ান ধৈর্যের বাঁধ ছিঁড়ে উঠল। দাপুটে ভঙ্গিতে 2 কদম এগিয়ে রাহার সন্নিকটে আসতেই তার ভেজা চুলের ডগা থেকে কয়েক ফোঁটা হিমশীতল পানি টপটপ করে ছিটকে পড়ল রাহার উরুর ওপর। প্যান্ট পরা রাহার উরুর ওপরের অংশ কাপড়টুকু ভিজতেই আটকে উঠল রমণী। অতর্কিত স্পর্শে তড়িৎ গতিতে বিছানা থেকে ছেড়ে উঠে যাওয়ার চেষ্টা করলো, কিন্তু আদ্রিয়ান সেই সুযোগ প্রদান করল না। ক্ষিপ্ত চিতার মতো হাত বাড়িয়ে মচকে ধরল রমণীর নরম হাতখানা। কোনোরকম দয়ামায়া ছাড়া রাহার হাতটা পিঠের পেছনে নিয়ে হাড় মটকে দেওয়ার মতো এক নির্মম মোচড় দিল। গ্যাংস্টারের এখন আসুরেরিক শক্তিতে ব্যথায় কুকড়ে উঠল রাহার প্রতিটা শিরা উপশিরা। অত্যাধিক ফর্সা মুখায়ব ব্যথায় নীলচে হয়ে সিক্ত হয়ে উঠল। আদ্রিয়ান রাহার পেছনে দাঁড়িয়ে কন্যাগহরের সন্নিকটে মুখ নিয়ে মাত্রা অতিরিক্ত ক্ষোভ উগরে দিয়ে হাসকি টোনে বলল, তোমার ভাইকে মারার হলে অনেক আগেই মারতে পারতাম রাহা। হঠাৎ কি এমন প্রয়োজন পড়লো যে ইউভানের ঘাড় তেরা বেয়াদব সিস্টার আমার গ্লাস হাউসের লোকেশন নিয়ে আমার কাছে এসেছে? আমি মানুষটা কিন্তু একদম ব্যতিক্রম, পৃথিবীর কারোর কাছে তেমন সুবিধার না। আমি রিক আলবার্টের সিস্টার হিসেবে আসিনি, আমি এসেছি আরসি গ্রুপের সিইও হিসেবে, মিউজিক ব্র্যান্ড লিডার রাহা আলবার্ট হিসেবে। রাহার কথায় আদ্রিয়ান এক ঝটকায় রাহাকে বিছানার উপর ছুঁড়ে ফেলে দিল। রাহা বিছানায় আশ্রে পড়তেই আদ্রিয়ান আর এক মুহূর্তও সেখানে দাঁড়ালো না। হনহনিয়া রুম থেকে বেরিয়ে গেল ডাইনিং টেবিলের দিকে। বিছানা থেকে উঠে রাগে দিশাহীন হয়েও অত্যন্ত চতুরতার সাথে নিজেকে নিয়ন্ত্রণ করলো। ডাইনিং হলের দিকে এগিয়ে গিয়ে আদ্রিয়ানের সামনে এসে হাত গুটিয়ে দাঁড়ালো। খোপের বসে ডাইনিং টেবিলের উপর সজোরে এক হাত বাড়ি মেরে তীক্ষ্ণ গলায় বলল, আপনি যা চান তা পেতে হলে আমার সাহায্য আপনাকে নিতেই হবে আদ্রিয়ান। বলেই রাহা সেই বিশাল আকৃতির ডাইনিং টেবিলের অপর প্রান্তে গিয়ে বসল। এত বড় লম্বা টেবিল, যার এক প্রান্তে আদ্রিয়ান আর অন্য প্রান্তে রাহা, মাঝখানে এক বিস্তর দূরত্ব। আদ্রিয়ান অত্যন্ত নির্বিকার। সে প্লেট থেকে মাংসের টুকরো
চিবোতে চিবোতে শীতল গলায় বলল, আমার কারোর সাহায্যের প্রয়োজন পড়ে না। ডিনার করে নাও, তারপর তোমার জন্য ডেনমার্কের ফ্লাইট বুক করে দিব। আপনাকে আমার সাহায্য নিতেই হবে। আদ্রিয়ান যাই করে অত্যন্ত ঠান্ডা মাথায় ভেবেচিন্তে করে। হঠকারিতার কোনো স্থান নেই তার ডিকশনারিতে। আর এই মুহূর্তে তার সত্যি কারো সাহায্যের প্রয়োজন নেই। আদ্রিয়ানকে এভাবে স্তব্ধ দেখে রাহা এবার এক পৈশাচিক তৃপ্তির হাসি হাসল। টেবিলের ওপর শরীরটা খানিকটা ঝুঁকিয়ে দিল, যদি বলি আমি আপনার ব্যাপারে একটা বড়সড় সিক্রেট জানি। আদ্রিয়ান এবার হাত থামালো। এক বিরক্তিসূচক চাহনি নিয়ে তাকালো রাহার দিকে। এই মেয়েটা সে যতটুকু চেনে কোনো দিন এতটা সিরিয়াস হতে দেখেনি। রাহার চোখ মুখে এক আকস্মিক পরিবর্তন আদ্রিয়ানের তীক্ষ্ণ নজর এড়ালো না। সে গভীর চোখে তাকিয়ে শুধালো, কি চেনাছ? রাহা তার ব্যাগটা টেবিলে রেখে দুই হাত গালে দিয়ে বাচ্চার মতো মাথা নাড়ালো। না না, বলবো না। আদ্রিয়ানের অধর অষ্টাধরে এক চিলতে তাচ্ছিলের হাসি ফুটে উঠল গ্যাংস্টার বস আবারও নিরাসক্ত ভঙ্গিতে প্রশ্ন করলো, আমি যা চাই তা পাইয়ে দিয়ে তোমার কী লাভ বলো? রাহা সোজা হয়ে বসলো, কাঁধ উঁচিয়ে অত্যন্ত সাবলীল গলায় উত্তর দিল, নাথিং, জাস্ট মজা লাগে। মি জাস্ট ওয়াচিং নো দ্য উইস story, but entertainment is entertainment. Tea is tea. আপনার আর আমার দশা খানিক এক হয়েও এক নয়। রাহার কথার দিকে আদ্রিয়ান ভ্রুক্ষেপ হলো না। টেবিলের ওপর রাখা ফোনটার ওয়ালপেপারে রোজের নীল শাড়ি পরা ছবিটার দিকে এক দৃষ্টিতে তীব্র এক সম্মোহনে অবশ হয়ে তাকিয়ে রইল। সর্ষে দানা রঙা চক্ষুদয় ক্রমান্বয়ে রক্তিম বর্ণ ধারণ করেছে, যেন এক প্রলয়ঙ্করী ঝড় তার পুরো দেহান্তর জুড়ে তাণ্ডব চালাচ্ছে। তীব্র আকুলতায় আচ্ছন্ন পুরুষালী কণ্ঠস্বর রোজের সেই নিস্পৃহ ছবিটার উদ্দেশ্য করে বিড়বিড় করে উঠল, তুমি আমার মরুভূমি বুকে একমাত্র ফোঁটা রেড রোজ। তুমি তো সোহান আলীর, তুমি অন্য গ্রহের চাঁদ, ব্লু টাচের মায়াবী তাহসানের কেউ না যেন আর্টসেলের দুঃখ বিলাস, আয়ুব বাচ্চু সেই তুমি, তাহসিন জামানের উৎসর্গ, অতঃপর মিনারের দেয়াল। আদ্রিয়ানের উন্মাদনা ভালোবাসার চরম বহিঃপ্রকাশ দেখে রাহার ওষ্ঠধর এক বিদ্রুপাত্মক তাচ্ছিল্যের হাসি ফুটে উঠল। সে নিজেও নিচের ঠোঁটটা দাঁত দিয়ে চেপে ধরে মাথাটা হালকা ঝাঁকালো। তার সেই অবিন্যস্ত চুলগুলো অবহেলায় দুলে উঠল কাঁধের ওপর। চরম তাচ্ছিল্যের আর তাচ্ছিল্য স্বরে বিষাক্ততা উগরে দিয়ে বলল, ফাকিং লাভ। মজার ব্যাপার হলো, এই পৃথিবীতে মানুষ যাদেরকে নিজের কলিজা সঁপে দিয়ে ভালোবাসে তাদের কাছ থেকে কখনোই এক ফোঁটা ভালোবাসা ফেরত পায় না। যত সব ডিসকাস্টিং থিং অফ দিস ওয়ার্ল্ড। তুমি কি চাইছো রাহা? আমি কিছুই চাইছি না। আমি নিজের জীবনগতি সম্পর্কে অবগত নই, তবে আপনারা অনেক কিছু লুকানোর চেষ্টা করছেন। একটা কথা মাথায় রাখবেন, সত্যি বেশি দিন লুকায়িত থাকে না। কোনো সত্য নেই, যা দেখছো যা হচ্ছে তাই সত্য। বেশি খাটতে চেও না, দুঃখ পাবে। নারীদের মন নরম হয়, যেখানে পাথর চাপা দিলে শুধু যন্ত্রণাই হবে, তাছাড়া আর কিচ্ছু নয়। মিথ্যে সুখ আর যন্ত্রণার সত্য মেনে নেওয়া অতি উত্তম। ডেনমার্কের আরহুসের জনমানবহীন মহাসড়কে ফুল স্পিডে সমস্ত নিয়মকানুনের তোয়াক্কা না করে বেদিশাহীন গতিতে ছুটে চলছে দুটো হাই পারফরমেন্স স্পোর্টস কার। বাইক দুটো ব্যাক মিররে তাকালে দেখা যাবে মাইল খানিক দূরত্বে বেজায় রেখে ধেয়ে আসছে 10-12টি কালো মার্সিডিজ সি ওয়াগনস। সামনের বাইক দুটো একটিতে ইমারত সদৃশ্য চওড়া পিঠ নিয়ে কালো স্লিভলেস মাসল টি পরে বসে আছে ইউভান। বাইপাস
টাইপেস দুটোই দৃশ্যমান হয়ে ঘামে ভিজে চুপচুপ করছে, আর অন্যটিতে সাদা আন্ডারশার্টের ওপর স্কাই ব্লু শার্টের দামিয়ান। হাইওয়ে উপকণ্ঠে আদিম বর্বরতার চরম উৎসব। G1X কালো গ্লাস নামিয়ে কোনো রকম দয়ামায়া ছাড়া একদল সশস্ত্র হায়না রাস্তার ধার পেয়ে মেয়েগুলোকে জোরপূর্বক টেনে হিঁচড়ে গাড়িতে ভেতরে তুলছে। ইভান পৈশাচিক উৎফুল্লতা মিশ্রিত জিভ দিয়ে ঠোঁটে চেটে হাসল। একপাশে এক হাতে চলন্ত বাইকের হ্যান্ডেল ধরে অন্য হাতে কোমর থেকে বের করে আনলো সাইলেন্সার লাগানো রিভলভার। বাইকের গতি এক চুলো না কমিয়ে অত্যন্ত নিখুঁত নিশানা একের পর এক বুলেট ছুটতে লাগলো। তার প্রতিটি শট এক একটা চাকার টায়ার কিংবা উইন্ডো সিল্ট চুরমার করে দিচ্ছিল, যার ফলে রাস্তা জুড়েই তৈরি হচ্ছিল এক রক্তক্ষয়ী কোলাহল। চরম বিশৃঙ্খলা আর বর্বরতার মাঝেই কানেগোজা এয়ারপোর্টে অন্য প্রান্তের আন্তর্জাতিক ডিলারের উদ্দেশ্যে অত্যন্ত সাবলীল ও ক্রূর ভঙ্গিতে বলে উঠল, ম্যাক, অ্যারেঞ্জমেন্টস টু সেন্ড দোজ উইমেন্স অল টু ইতালি। কথাটা বলেই বাতাসে একদল থুতু ছুড়ল। বাইকের গতি তখনও ঘন্টায় 200 কিলোমিটার ছুঁই ছুঁই। এক হাতে বাইকের থ্রটল চেপে ধরে অন্য হাতে পকেট থেকে গোল্ডেন আইফোনটা বের করলো। চক্ষুদয় পলকে আঙুল চালিয়ে মার্বেলকে উদ্দেশ্য করে টেক্সট মেসেজ টাইপ করে সেন্ড করে দিল, কুত্তার মতো পেছনে ঘেউ ঘেউ না করে মেয়েগুলোকে নিয়েই সন্তুষ্ট থাক। I am fucking busy for my wedding. আমার পাছায় আগুন ধরাতে এলে তোরটা মানবিক বোমা ফাটিয়ে দেব, শালা ফাকিং অ্যাসহোল। মেসেজটা স্ক্রিনে ভেসে উঠতেই ইউভান ফোনটা পকেটে পুরে বাইকের স্পিড আরও বাড়িয়ে দিল। ঠিক তার পাশ ঘেঁষেই দামিয়ানো নিজের বাইকের গতি বাড়ালো। এক হাতে হ্যান্ডেল ধরে অন্য হাতে একটা ওয়াইনের ক্যান খুলে ছুঁড়ে মারলো ইউভানের দিকে। ক্যানের মুখ থেকে ছিটকে আসা তরল শুভ্র জলকণাগুলো নিমিষেই ভিজিয়ে দিল ইউভানের চওড়া পুরুষালী বুক। দামিয়ান চোখের কালো সানগ্লাসটা ঝটকায় মাথার উপরে তুলে নিল। অধরে এক চিলতে বাঁকা হাসি ফুটিয়ে এক হাতে বাতাসে মেলে দিয়ে উচ্চস্বরে গেয়ে উঠল, উন্মাতাল গানের সুর বাতাসে মিলিয়ে যাওয়ার আগেই চার রাস্তার মোড়ে এসে থামলো ওরা। মুহূর্তের মধ্যে বাকি গাড়িগুলো অন্যদিকের রাস্তায় ছুটে গেল। ইভান একটা তীক্ষ্ণ ও নিখুঁত টার্নিং নিয়ে বাইকটাকে বাম দিকের রাস্তায় ঘুরিয়ে নিল। এদিকে পুরো আকাশ ঘন কালো মেঘে ছেয়ে গিয়েছে। প্রকৃতি এক রুদ্র রূপ জানান দিচ্ছে যেন এক্ষুনি শুরু হবে ভারী বর্ষণ। বিশ্ববিখ্যাত হার্ট সার্জন ডক্টর ওয়ালসলেস ল্যাবরেটরির এসপজে ওরা। ডক্টর ওয়ালস ইভানের বিশ্বস্ত একমাত্র ডক্টর এবং দীর্ঘদিনের পরিচিত। ভেতরে ঢুকেই কোনো ভূমিকা ছাড়া ইভান ল্যাবের মাঝখানে থাকা ধবধবে সাদা বেডটার উপর হয়ে শুয়ে পড়ল। ওদের দেখে ডক্টর ওয়ালস চক্ষুষের চশমাটা ঠিক করতে করতে খানিকটা বিস্মিত হয়ে এগিয়ে এলেন। হেই মিড্রেক, কবে এলেন আপনারা? রিককে টেনে নিয়ে এসেছি আপনার কাছে। ভেতরে অবাধ্য যন্ত্রটার কি হাল হয়েছে একটু চেক আপ করে দেখুন তো ডক্টর ওয়ালস। ডক্টর অত্যাধুনিক কার্ডিয়াক মনিটর আর ইসিজি লিড ইউভানের শরীরে যুক্ত করতে গিয়ে ইউভানের দিকে তীক্ষ্ণ দৃষ্টিতে তাকিয়ে প্রশ্ন করলেন, ডাক নেওয়া কমিয়েছেন মিস্টার আলবার্ট? ইউভান বিরক্তি নিয়ে বলল, ডক্টর, গোয়েন্দাগিরি না করে কি করবেন? গোয়েন্দাগিরি না করে কি করবেন তাড়াতাড়ি করুন। হার্ট রেট কমে এসেছিল। দামিয়ান এগিয়ে এসে বলল। ইভান উঠে বসে নিজের বাম বুকের ওপরে শক্ত করে হাতটা রাখলো, যেন বক্ষস্থলে কোনো তীব্র ক্ষতকে চেপে ধরার আপ্রাণ চেষ্টা। শূন্য চাহনিতে ডক্টরের দিকে তাকালো। আগের চেনা হার্ট পেইন আর এই চেনার মধ্যে আকাশ পাতাল তফাৎ ডক্টর। ইদানিং এইখানটায় এক অন্যরকম যন্ত্রণা হয়, তীব্র দম বন্ধ করা এক অনুভূতি, একটা সিক্রেট বলি, কোনো কিছু হারিয়ে ফেলার ভয় হয় এখান। লাইক দ্যাট ফাকিং ইমোশন। সার্জারিটা করে নাও ফর লাস্ট টাইম।
ফাক অফ, আপনার চেক আপ করা শেষ? ওকে দেন বাই। দামিয়ানের জন্য একটা ভালো সাইকিয়াট্রিস্ট খুঁজুন। ডিহেডটার মাথায় সমস্যা হয়েছে। বাক্যোক্তি শেষ করতেই ডক্টর ওয়েলস নজর আটকে গেল ইভানের ডান হাতের আঙুলগুলোর ওপর। ইভানের ফর্সা চামড়ার ওপর 4টে আঙুলের গিঁটে 4টে আলাদা ব্ল্যাক কালারের অক্ষরের নিখুঁত একটা ট্যাটু করা, যা ডক্টর আগে কখনো ওর শরীরে দেখেনি। অক্ষরগুলো পরপর সাজালো একটা নাম তৈরি হয়, রোজ। ইভান ঠোঁটের কোণে এক চিলতে তাচ্ছিলের হাসি ফুটিয়ে নিজের ট্যাটু করা হাতটা ডক্টরের অক্ষিপলে সামনে মেলে ধরল। ইয়া, ইনি হলেন আমার সেই ফাকিং ইমোশন ডাক্তার। আর ওনার কারণেই ইদানিং আমার হার্টের পেইনটা একদম হাই লেভেলের পৌঁছে গেছে। ফেল ইন লাভ? ইভান আর এক মুহূর্ত সেখানে দাঁড়ালো না। দরজার দিকে পা বাড়াতে গিয়ে বিড়বিড় করে উঠল, আই থিঙ্ক ইয়েস। I don't believe in love, but I love means only Rose is for me. বহিরাগত প্রকৃতির অবস্থা অতটাও ভালো নয়। যে কোনো সময় ভারী বর্ষণ শুরু হতে পারে। ঠান্ডা ঝড়ো বাতাস বইছে বাইরে। এই অবেলার সময়ে গোসল নিলে সর্দি লেগে যেতে পারে। তাও আলবার্ট মেনশনের নিচতলায় সেই নিভৃত বাথরুমে শাওয়ারের ঝর্ণা ছিঁড়ে বিগত 1 ঘন্টা যাবৎ পাথরের মূর্তির মতো বসে আছে রোজ। ক্রমাগত ঝরে পড়া হিমশীতল ঝর্ণার পানির তীব্র আঘাতে রমণীর সর্বাঙ্গ বরফ খণ্ডের ন্যায় জমে সাদাটের রূপ ধারণ করেছে। উষ্ণ রক্তকণিকাগুলো লালচে কালচে হয়ে গিয়েছে চামড়ার নিচে। নিথর হয়ে বসে থাকা অষ্টদশীর মুখায়বে পরিবর্তন দেখলে যে কেউ শিউরে উঠবে। এতটা সময় ধরে অবিরাম অশ্রুপাতের ফলে সজল চোখ মুখ ফুলে লালচে হয়ে উঠেছে। সে কখন থেকে 2 হাঁটুতে মুখ গুজে নিজের অবিন্যস্ত বাদামি চুলগুলো মুঠো করে টেনে ধরে এক তীব্র অবর্ণনীয় যন্ত্রণায় ডুবে আছে মেয়েটা। চোখের কুঠুর দুটো তীব্র যন্ত্রণায় মণিহীন পাথরের মতো টনটন করছে। নগ্ন সর্বাঙ্গে একটা সাদা টাওয়াল জড়িয়ে জড়সড় পায়ে বাথরুমের দরজা ঠেলে বেরিয়ে এলো রমণী। সময় পা রাখতেই তার দৃষ্টি ঝাপসা হয়ে এলো লিসার ওপর। মেয়েটা আগের মতোই একরাশ উদ্যোগে তাকিয়ে আছে তার দিকে। রোজকে সুস্থ শরীরে ফিরতে দেখে লিসার চোখে মুখে ক্ষণিকের জন্য হলেও এক চিলতে স্বস্তি ও খুশির আওয়াজ ফুটে উঠেছিল। লিসা আলতো পায়ে এগিয়ে এসে একটা ওভার সাইজের সালোয়ার কামিজ রোজের দিকে বাড়িয়ে দিয়ে আপাততের জন্য সেটি পরে নেওয়ার অনুরোধ করল। হায়া পাঠিয়েছেন রোজের জন্য। রোজের বিধ্বস্ত অবয়ব আর দুশ্চিন্তাগ্রস্ত মুখস্থবি দেখে লিচার বক্ষস্থল কেঁপে উঠল। ড্যানিশ কন্যা অত্যন্ত ফিনফিনে মৃদু আওয়াজে বলল, তোমাকে ভীষণ অদ্ভুত লাগছে রোজ। 1 কাপ গরম কফি দিব? দেখবে খেলে মনটা একটু শান্ত হবে। রোজের অষ্টদর থেকে কেবল একটা নিরাসক্ত শব্দই খসে পড়ল, না। লিসার দেওয়া সালোয়ার কামিজ গায়ে জড়িয়ে রোজ ধীর পায়ে আয়নার সামনে এসে দাঁড়ালো। লিসা একটা হেয়ার ড্রায়ার অন করে রোজের সিক্ত বাদামি কেশরাশি শুকিয়ে দিতে লাগলো। ভিজে থাকলে সর্দি চলে আসবে যে। অতপর লিসা নিচু স্বরে বলল, তোমাকে হায়া ম্যাম উপরে যেতে বলেছেন, উনি গেস্ট রুমে আছেন। আর শোনো, আমি রাতের ডিনারটা তোমাকে রুমেই পাঠিয়ে দেওয়ার ব্যবস্থা করছি, কেমন? রোজের লিসার কথায় পূর্ণ মনোযোগ না দিয়ে আর চোখে খানিকটা রুমের বাইরে উঁকি মারল। আলিন্দের শূন্যতা দেখে রমণীর বক্ষস্থলের ভেতরের ধুকপুকানিটা আরও বেড়ে গেল। পুনরায় লিসার মুখোমুখি দাঁড়িয়ে অত্যন্ত ধীর কণ্ঠে জিজ্ঞাসা করল, উনি কোথায়? ইভান কি সত্যি চলে গেল নাকি? অসম্ভব ব্যাপার। বুঝতে পারল না রোজ। লিজা তার অক্ষিদ্বয়ের ভাষা পড়তে পেরে মাথা এপাশ ওপাশ নাড়ল, জানালো সে তেমন কিছু জানে না। তবে ইভানরা এই মুহূর্তে আলবার্ট ম্যানশনে উপস্থিত নেই। ইভান এখানে নেই, আর রাহাতও ডেনমার্কে আসেইনি। ইউনিভার্সিটির কথা বলে ক্যালিফোর্নিয়ায় গিয়েছে। ইভান সত্যি ম্যানশনে নেই। ইভান কি তার কথায় আসেনি নাকি কোথাও গিয়েছে?
ভেবেই খপ করে লিসার হাত দুটো নিজের মুঠোয় টেনে নিল রোজ। রোজের এমন আকস্মিক ও উন্মাদ কণ্ঠে লিসা চমকে উঠে বলল, কি হয়েছে রোজ? রোজ লিসার ভয়ার্থ মনটাকে শান্ত করার ছলে নিজের কণ্ঠস্বরকে যতটা সম্ভব কোমল ও অনাস অনায়াস করে বলল, আমাকে একটু হেল্প করবে লিসা? রোজের মুখে এমন আচানক আর্জি শুনে লিজার বক্ষস্থল ভেতরে ধরফরিয়ে উঠল। অজানা আশঙ্কায় শুকনো ঢোক গিলে নিজের হাত দুটো রোজের কাঁধে বাঁধন থেকে সরিয়ে নিল। মেয়েটার চোখের মণিঝোড়া তবে আবারও পলায়নের ছক আঁকছে। লিজার নেত্রপল্লবের অবিশ্বাসী চাহনি দেখে রোজের ষষ্ঠ ইন্দ্রিয় মুহূর্তেই লিসার মনের ভয়টা টের পেয়ে গেল। তড়িঘড়ি করে লিসার আশ্বস্ত করে বলল, লিসা যা ভাবছে তেমন কোনো হঠকারিতার সিদ্ধান্ত নিচ্ছে না, শুধু সামান্য একটু সাহায্য প্রয়োজন তার। যেহেতু লিসা এই অ্যালবার্টের মেনশনেই দীর্ঘ বহু বছর ধরে আছে, এই প্রাসাদের মতো বিশাল প্রাচীর মেনশন আর আনাগোনা অগণিত নিশ্চয়ই লিসার নখদর্পণে। রোজ এবার কিছুটা ক্ষীণ স্বরে প্রশ্ন করল, আচ্ছা লিসা, তুমি তো জানোই আমি এ বাড়িতে ছিলাম কিছুদিন, উপরে যাওয়া হয়নি, তবে কিছু চিনি না। এত বিশাল প্রাসাদের এমন কোনো গোপন রুম বা স্টোর রুম নিশ্চয়ই আছে। এমন কোনো রুম যেখানে আলবার্ট বংশ তাদের পারিবারিক পুরনো দিনের জিনিসপত্র রাখা হয়েছে। তুমি তেমন কোনো জায়গা চিনো? লিসার সমস্ত সর্বাঙ্গ তীব্র আতঙ্কে শিউরে উঠল, যেন জীবন্ত যমদূতের নাম শুনছে এমন এক ভয়ার্ত দৃষ্টি নিক্ষেপ করে রোজের দিকে লিসা কাঁপা কাঁপা শুকনো ঢোক গিলে বলল, হাই ঈশ্বর, দোহাই রোজ, এমনটা করো না। রিক্সার আমাকে জ্যান্ত মেরে ফেলবে। উনি যদি কোনোভাবে জানতে পারেন যে আমি তোমাকে ওনার পারমিশন ব্যতীত কোনো কিছুর হুদিস দিয়েছি, তবে এই ভয়ানক পরিণত হবে ভেবে দেখেছ? এত বড় স্পর্ধা দেখিও না রোজ। লিসার অন্তরে আকাশ সমান ভীতি দেখে রোজ অত্যন্ত ধীর স্থির কণ্ঠে বলল, লোকটা এখন এখানে নেই, তাই তো বলছি রোজ। আরও আমি তো আছি নাকি? আমি থাকতে তুমি এত ভয় পাচ্ছ কেন? কথা দিচ্ছি আমি বেঁচে থাকতে তোমার কোনো ক্ষতি হবে না। আচ্ছা, সমস্যা নেই, পুরো মেনশন ঘুরে ঘুরে দেখে নিলে তো পাওয়ার কথাই। লিসার বারংবার একটা সফট কর্নার ছিল রোজের জন্য। লিসা সেই মায়ের বোধ হয় হাজারো আশঙ্কার মাঝেও না চাইতে মেয়েটা রোজকে সরাসরি নিষেধ করতে পারছে না। রমণীর মনের প্রবল জানার আকাঙ্ক্ষাটা যেন সমুদ্রের জোয়ারের ন্যায় প্রতি মুহূর্তে বেড়েই চলেছে। তবে লিসা না বললেও রোজ খুঁজে বের করার চেষ্টা অবশ্যই করত। রমণী জানার প্রবল আকাঙ্ক্ষা যে বয়েই চলেছে। সে কি ক্ষতি করেছিল যে অ্যাশলবার্ট তাকে মারতে চেয়েছিল? ইভান তার আর দাদির মৃত্যুর কারণ হয়ে দাঁড়িয়েছে। আজ এত বড় মেনশনে নিশ্চয়ই এক সময় অনেক মানুষ থাকতো। কি এমন হলো আলবার্ট বংশের বর্তমানে ইনায়া ইভান ব্যতীত আর কেউ নেই? আর কোনো বংশধর আছে কি না তাও জানা নেই। যারা বলে আলবার্ট বংশ পূর্ণ ধ্বংস হয়ে গেছে, তারা বলে এমন কথা তা জানার উচিত। তুরস্কে অবস্থানরত থাকতেও রোজ গুগল করে কোনো তথ্য অবধি পায়নি। কোনো কিছু জানার তাড়না যেন সর্পের ন্যায় সর্বদা বিষিয়ে ধরে রোজকে ছোটবেলা থেকেই। রোজ নিশ্চিত যে ইভানের বেশি দিন ডেনমার্কে থাকবে না, কিংবা রোজকে রাখবে না, নিয়ে চলে যাবে। রোজ আপাতত কোথাও যাবে না মেনশন ছেড়ে, যতক্ষণ না রোজের মনের খচখচনিটা বন্ধ করতে পারছে। রোজ হঠাৎ কি মনে করে লিসার একটা হাত থেকে টর্চ নিয়ে নিল। সর্বপ্রথম সুন্দর দোতলায় পা রাখল রোজ। তবে লিসার সর্বাঙ্গ রোজের সঙ্গে আর যেতে রাজি হলো না। করিডোরের উত্তরে সর্বশেষ রুমটাই ইভানের, সেদিকে রোজ গেল না। পা বাড়ালো আরও সামনে।
এদিকে রোজ চুলগুলো একপাশে শুকাতে পারেনি রমণী। ইয়া লম্বা চুলগুলো থেকে টুপটাপ করে পানি পড়ছে মেঝেতে। বাহিরে ঝড়ো বাতাসের বেগ এই প্রাচীন দেয়াল ভেদ করে ভেতরে আসতে পারছে না ঠিকই, কিন্তু জানালার কাচের ওপর বাতাসের শোষো শব্দে পূর্ণবছরে পৌঁছানো প্রবেশ করেছে রমণীর। যতদূর যাচ্ছে কেবল ভারী ভিক্টোরিয়ান আমলের আসবাবপত্র চোখে পড়ছে, অথচ অপরদিকে সব আধুনিকতার ছোঁয়া থাকলেও এই অংশটা সব পুরনো জিনিসে ভরপুর। মৃদু শাসা শব্দগুলো রোজের বক্ষস্পন্দন বাড়িয়ে দিচ্ছে বহুগুণে। প্রতিটা মোড় পার হওয়ার সময় মনে হচ্ছে এই বুঝি অন্ধকারে ওপাশ থেকে ইউভান তার চওড়া কাঁধ নিয়ে অবয়বের মতোই সে দাঁড়াবে তার সামনে। লোকটা কি ডেনমার্কে আছে নাকি সত্যিই ক্যালিফোর্নিয়ায় চলে গেছে কে জানে। চলে গেলে আরও ভালো, রোজ স্বস্তিতে অতীত রহস্য টেনে বের করতে পারবে। একটা তালাবদ্ধ রুম এর সামনে গেল রোজ। চাবি ছাড়া খোলাই অসম্ভব। তালার হাত রাখার মুহূর্তে যেই ভাবনা সেই কাজ। হঠাৎ গার কাঁপুনি দিয়ে উঠল রমণীর সর্বাঙ্গে। পেছন থেকে একজোড়া কণ্ঠ হাত কামিজের ভেতর দিয়ে উদর পেঁচিয়ে ধরল। নিঃশ্বাস বন্ধ হয়ে এলো রমণীর। পুরুষারী গরম নিঃশ্বাস গলায় লাগছে। কানের কাছে পরিচিত হাস্কি কণ্ঠস্বর। হোয়াট আর ইউ ডুইং হিয়ার সুইটহার্ট? ইউ ক্লোজ আর ভেরি ইম্প্রেসিভ। Expensive. Tell me why you come here without my permission. সর্বাঙ্গ রিরি করে উঠল রোজের। অনুভূতির বিস্ফোরণ ঘটল রোজের। পেছনে ফিরে ইউভানের রৌদ্রমূর্তি দেখে প্রস্তুতি গ্রহণ করে ইউভানের হাতের উপর হাত রাখলো। তৎক্ষণাৎ আরও উদ্বিগ্নতা মিশিয়ে আঁকড়ে ধরল ইউভান রোজের কোমর। গলার সংস্পর্শে আসা রুক্ষ চোয়ালে নিজের গাল স্পর্শ করল রোজ। হিমশীতল উত্তাপে দীর্ঘশ্বাস ফেলল রোজ। আপনার ওয়াইফ আমি? এতটুকুর জন্য পারমিশন কি দরকার? না, দরকার নেই। আমি আমার রানী, আমার মনের রানী। তুমি আমার রানী, আমার মনের রানী। সাম্রাজ্যে তোমার বরং পুরো আমিটাই তোমার। আমি চাই না তুমি ভীত হও, কারোর সামনে নত হও। তবে তোমার মনের গঠরে তুমি আমার নাম লিখিয়ে নাও সারা জীবনের জন্য। তোমার নিঃশ্বাসের ভাগটাও শুধু আমার। রাজ্যবিহীন যেমন রাজা হয় না, রাজাবিহীন তেমন রানী হয় না। রানী হতে চাইলে তোমাকে নিজের রাজা হিসেবে মেনে নাও। আমি ভীত নই, আমি প্রতিশোধে বিশ্বাসী নই। যদি কখনো প্রতিশোধের কথা উঠে তাহলে একটা বার ভেবে দেখেছেন? আমার হিসেবের খাতায় সর্বপ্রথম আপনার নামটাই উঠে আসবে। আমাকে ক্ষমতা দেওয়া তো আপনার জন্য ক্ষতিকর মিস্টার আলবার্ট। এই বান্দি, তো রাখাতেও আমি রিক বুক পেতে গ্রহণ করি। তাহলে কিসের ভয় দেখাচ্ছিস তুই? আমার দুর্বলতায় আঘাত করবি? তুই ছাড়া এই দুনিয়ায় আমার কোনো দুর্বলতা নেই। সো হোয়াট ইউ টেল দ্যাট টাইপ শিট? যদি নিজের ক্ষতি করি? এমনটা তুমি করবে না। তোমার কি চাই বলো? যা চাই আমি এনে দিব। যা হুকুম করবে তা তোমার পায়ের নিচে হাজির করব। ইউভান রোজের নরম তুলতুলে অধরে তর্জনী ছোঁয়ালো। ফুলে আছে সেই গোলাপি ঠোঁট, একেবারে নেশা ধরানোর মতো মারাত্মক। পরক্ষণে ইউভান নিঃশব্দ নিঃসঙ্গ হাসল। কি নেই আমার বলো? আই এম নট হাজব্যান্ড material. Oh, come on. I am a handsome man, hot tail, belonging, love, over possessive, loyal, romantic, rider, discipliner for his wife, a mafia businessman. I also know cooking, fictional cooked. If you want, I proved that your husband is dangerous for whole world, but soft for you. ইভান আচানক প্রকণ্ডের ন্যায় দেয়ালে ঘুষি বসিয়ে নিজের মুখোমুখি ধরল রোজকে। ইভান আচানক
প্রকল্পের ন্যায় দেয়ালে ঘেঁষে ঘুরিয়ে নিজের মুখোমুখি করে ধরল রোজকে। ডান হাতে কোমর আঁকড়ে ধরে হাতের আঙুলগুলো ঢুকিয়ে দিল রোজের ডান হাতের নরম আঙুলের ভাঁজে। বহিরাগত চাঁদের আলো জানালা ভেদ করে ইউভানের মুখায়বে পড়তেই চুলগুলো চিকচিক করে উঠল। মাসেল টিটা ঘেমে ভিজে সর্বাঙ্গ লেপ্টে আছে। পুরুষালী ঘর্মান্ত ঘ্রাণ ভেসে আসছে রমণীর রন্ধে। রোজ মাথা না উঁচালে লম্বা দেহের বক্ষস্থল বাদে মুখায়ব দেখতে পায় না। রোজ ঘাড় উঁচাতেই নিচু হলো ইউভান। বক্ষস্থল মোহমুক্ত হতেই শুষ্ক ঢোক গিলে সিরিয়াস ভঙ্গিতে রোজ মুখ ফিরিয়ে তাদের দাঁত পিষে বলল, গুন্ডা লোক ভেবেছিলাম আমার হাজবেন্ড হবে। ডক্টর ইরোগেন্ডার আর্মি প্রফেশনার এরকম পেয়েছে কি একটা গুন্ডা। রোজের কথায় ভরকে গেল ইউভান। শক্ত হয়ে এলো চোয়াল। বুনো সারের ন্যায় খানিক ফুসে দম ছাড়লো, ফিরিকি স্বরে বলল, এই বান্দি, এই আমি গুন্ডা আর মাফিয়ার মধ্যে পার্থক্য বুঝিস? আবার স্কুলে ভর্তি করানো লাগবে নাকি? তো ইভান আঙুল চেপে ফুস করে দিল রোজকে। হতবিহ্বল রোজ হয়ে তাকালো ইভানের ধূসর মণিজোড়ায়। অক্ষিদয়ে ভর করেছে শুধুই নেশা কামনার নিয়ন্ত্রণবিহীন ইভানকে দেখে অবাক হলো রোজ। হৃদস্পন্দন তীব্র বেগে উঠানামা করতেই রোজ চোখ বুজে নিল। সাইকোলজি বলে দুজন মানুষ যখন একে অপরের দিকে 3 মিনিটের বেশি সময় তাকিয়ে থাকে তখন হৃদস্পন্দন একত্রে স্পন্দিত হয়। ইউভান এত সন্নিকট থাকায় রোজ ইউভানের হার্টবিটের শব্দ শুনতে পাচ্ছে। পুরুষটার নেত্রপল্লবে এই মুহূর্তে তাকানোর সাহস হলো না রোজের। কেমন যেন নিশাতুর উন্মাদনায় আগুন জ্বলছে। রোজ কুলকিনারা না পেয়ে ইউভানকে সরিয়ে নিতে গেলে ইউভান রোজের গলার ওড়না খুলে নিজের গলায় ঝুলিয়ে নিল। এমন অস্বাভাবিকতা শিউরে উঠল রোজ। অন্তর্বাসীন হওয়ায় রোজের সর্বাঙ্গ যেন চুম্বকের ন্যায় টেনে ধরেছে ইউভানকে। নেশা ধরে গিয়েছে পুরো রোজের দিকে। তৃষ্ণার্ত দৃষ্টি নিয়ে বক্ষস্থলে মুখ গুজে ঘ্রাণ টেনে নিল। গণ্ডস্থল পানির তাড়নায় কাঠ হতেই রোজ ইউভান থেকে দূরে সরতে নিলে ইউভান শক্ত থাবায় কোলে তুলে নিল প্রাণেশ্বরীকে। অশান্ততা ভর করে ব্যাকুল হয়ে উঠল রমণী। তবে তার দৃষ্টি তখন তালাবদ্ধ রুমের দিকে। বাহুবন্ধনে আবদ্ধ রোজকে কোলে তুলে হাঁটা দিল ইউভান। এমত অবস্থায় মাফিয়া মনস্টারকে প্রগাঢ় চুমু বসিয়ে আঁকড়ে ধরল রমণীর ওষ্ঠাধর। পুরো করিডোর চুরমন প্রয়োগ করতে গেল। ইউভানের সাথে পেরে না উঠে অবশ হয়ে এলো রমণীর পুরো সর্বাঙ্গ। শুধু আঁকড়ে ধরে রাখল ইউভানের সৌবষ্ঠ মোলায়ম ঘাড়। ইউভানের বক্ষস্থলের ঘাম লেগে গিয়েছে রোজের গালে। ইউভান রোজকে নিয়ে নিজের বেডরুমে গেল। ইউভান রুমের ড্রিম লাইট অন করে দিল, ছুঁড়ে ফেলল বিছানার উপর। ইউভান থেকে আগলা হতেই রোজ ক্ষিপ্ততায় বেড থেকে নেমে উঠে পড়ল। কিসের অধিকার খাটাচ্ছেন আপনি? আই অ্যাম ইয়োর হাজব্যান্ড, হ্যান্ডসাম হাজব্যান্ড, সুইটহার্ট। বেসামাল টানাপোড়েনে হাঁপিয়ে উঠেছে ইউভান। রোজকে দেখলেই এখন তার চোখ জুড়িয়ে যায়, ভালো লাগা জেগে ওঠে। যদি এই নাম ভয়ঙ্কর কোনো আসক্তি হয় তাহলে তাই। ইউভান টেনে আনলো নিজের বাহুবন্ধনে রোজকে। থরথরিয়ে কম্পিত উঠল রমণীর শীর্ণকায় সর্বাঙ্গ। হাজব্যান্ড এর সাথে এত আবদ্ধ হতে নেই, জানো না? ইউভানের ক্রুদ্ধতায় খানিক চুপ করে রইল রোজ। মুহূর্তে মনে পড়ল তার শরীরে ওড়না নেই। লজ্জায় খানিক আঁকড়ে ধরল ইউভানের গলা থেকে ওড়না নেওয়ার প্রয়াস ঘটালো। তৎক্ষণাৎ হাতের বাঁধন আরও শক্ত করল ইউভান। সাগরের ঢেউয়ের ন্যায় বেসামাল অন্তরটা জোয়ার সামলানোর বড় দায় হয়ে দাঁড়িয়েছে। রোজের থুতনি চেপে নিজের দিকে ফেরালো ইউভান। তাতেও রোজ বুঝিয়ে মুখ ফিরিয়ে নিল। রমণীর মোলায়েম মসৃণ ঘাড়ের পেছনে হাত দিয়ে চুল টেনে ধরল। ব্যথাতুর হয়ে তাকালো রোজ, অতঃপর ঘাড়ে চুমু খেল।
সাক্ষী চাই। ইভান বেসামাল ভঙ্গিতে হাতের বাঁধন কঠোরতার থেকে আরও কঠোর করল। তীব্র বেগে ফুঁসিয়ে নিদারুণ স্বরে বলল, তোকে। রোজ ইভানের বক্ষস্থলে এক আঙুল ছুঁয়ে পিছনে ঠেলে দিল, হাসল। আপনার তো আমার চাওয়া না চাওয়ার কিচ্ছু যায় আসে না। আপনি জোর খাটানোতে এক্সপার্ট। ইভান হ্যাচকা টানে রোজকে টেনে রমণীর পিঠ স্পর্শ করল। নিজের বক্ষস্থলে চোয়াল ধরে গালের ওপর গভীর শ্বাস টানল। মাফিয়া বোচের ভেতরে প্রলয়ঙ্কারী ঝড়গুলো কি বুঝতে পারে না রোজ? মেয়েটা কি অবুঝ, নাকি বুঝতে চায় না, নাকি বুঝেও না বোঝার ভান করে? পুরুষালী স্পর্শে আবেশে আচ্ছন্ন হওয়া রোজ মৃদুস্বরে গুংড়ালো, আমার জীবনে আপনি সির্ফ তানভীর ইভানের যন্ত্রণা। ইভান রোজের ঘাড়ে ঠোঁট চেপে ধরে অগ্নিধূসর অক্ষিদয় বুঝে দেখল কিয়ৎকাল সময়ের জন্য। শক্ত জলখানা শীতল করে মাসেলটি গেঞ্জিটা খুলে ছুঁড়ে ফেলল মেঝেতে। আসক্ত স্বরের তীব্রতা প্রকার করে আড়ষ্ট কণ্ঠে ইভান বলল, হ্যাঁ আমি যন্ত্রণা দিয়েছি তোকে। হ্যাঁ আমি একটা হৃদয়হীন অনুভূতিহীন পাথরের ন্যায় নির্মম এক মানব। বিশ্বাস শক্তি ক্ষীণ আমার, বদমেজাজি, অসভ্য, অভদ্র। নিজেকে মানুষের সম্মুখে নির্দোষ প্রমাণ করার কোনো প্রয়োজন আমি অনুভব করি না। আমি তা বইয়ের প্রকাশ ঘটাই। অভিনয় শিল্পে অদক্ষ আমি। বিশ্বাস কর আমি কখনো প্রতারণা করব না তোর সাথে। মুখোশের আড়লে সৌন্দর্য বিক্রির প্রবণতার অভ্যাস নেই আমার। জানিস, অন্তরে অবিরাম ঝড় আমাকে ক্রমাগত কঠোর, নিঃসঙ্গ এবং বিষণ্ণ এক সত্তায় রূপান্তরিত করেছে। তবে আমি দুর্বল হয়ে পড়েছি তোর উপর। আমি কোনো ছলনা করি না, এসব পারি না আমি। তুই কখনো ছলনা করিস না আমার সাথে রোজ। নারীদের ছলনা ভয়ঙ্কর। শাস্তিদাতা তুই হলে আমি সমস্ত শাস্তি মাথা পেতে নিব। ইভান মুখ ঘষল রোজের ঘাড়ে। রোজের চোখ বেয়ে দুফোঁটা অশ্রু গড়িয়ে পড়ল। ইভানের মাথার উপর গাল কাত করে স্পর্শ করল রোজ। ইভান গোসল করার উদ্দেশ্যে পা বাড়ানোর আগে রোজের শেষ শক্তি দিয়ে প্রকম্পিত করে গেল। তুই সর্বনাশী রোজ। সর্বনাশীতেই না হয় সর্বনাশ ঘটুক আমার। কি সর্বনাশ করেছি আমি আপনার? বাথরুমে পা বাড়াতে গিয়েও পা থামিয়ে দিল ইভান। পেছনে ফিরেই মুখায়বে পরিবর্তন এনে নির্লজ্জতার মিশিয়ে ঠোঁট কামড়ে হাসল। ওড়নাটা ছুঁড়ে মারল রোজের ওপর। ঠোঁট ফাঁক হয়ে হতবিহ্বল হলো রোজ। ইভানের ইশারা ইঙ্গিত বুঝতে পেরে নাক সিটকাল রোজ। ইস, যত সব অসভ্যতা মেয়ে। ইভান ওয়াশরুমে ঢুকতেই রোজে নাকে আঙুল ঘষে ওয়াশরুমের লাইট অফ করে দিল। আবার অন করলো, পুনরায় অফ করলো চোখ সরু করে। উচ্চ শব্দে বলে উঠল, ইউ জিতনা কামিনা তু, मैं उतनी सियानी। চলবে। আগামী পর্ব পেতে আমাদের সাথেই থাকবেন। থ্যাংক ইউ ফর ওয়াচিং।